গভীর রাতের অতিথি। সময়টা 9 জুন 2018। পাহাড়ি অঞ্চলে বর্ষাকাল বড় ভয়ঙ্কর, প্রায় সে ধ্বংসের বার্তা নিয়ে আসে। এই সময় রাত্রিবেলা পেট্রোলিং করা যে কি কষ্টদায়ক কাজ, সে যাকে করতে হয় শুধু সেই বোঝে। টিটু, गाड़ी साइड में लगाओ, बारिश बहुत हो रही है, आगे तो रास्ता भी खराब है। জি স্যার জি। তরুণ পুলিশ ইন্সপেক্টর মোহিত রাও আর কনস্টেবল টিটু থাপা এই দুজনের আজ পেট্রোলিংয়ের ডিউটি। অন্য সময় হলে এমন দুর্যোগের রাতে কেউ বেরোয় না, কিন্তু এখন পরিস্থিতি অনুকূল নয়। শহরের চাপা অশান্তির আগুন দিকি দিকি জ্বলছে। একটু হাওয়া পেলেই সেই সুপ্ত আঙ্গার তার লেলিহান বহু বিস্তার করে সারা শহরকে দ্বন্দ্ব করবে। তাই উপর থেকে নির্দেশ আছে, কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, আর বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পুরনো গির্জার মাঠের পাশে বোলেরোর কাজ তুলে দিয়ে বসে রইল দুজনে। একটু তন্দা মতো এসে গিয়েছিল। গাড়ির কাছে উপজুপড়ি আঘাতের শব্দে নিদ্রাশ্রণ ভাব দূর হয়ে সংস্কৃত হয়ে উঠল দুজনে। গাড়ির ভিতরের আলোয় অনুমান করল কেউ হাত দিয়ে ক্রমাগত চাপড়ে চলেছে। বিস্মিত মোহিত টিটুর দিকে তাকালো। सर जी, लगता है कोई मुसीबत में है, मदद मांग रहा है। यू आर राइट। গাড়ির কাজ নামিয়ে মোহিত বলল, কোন হ্যায়? প্রত্যুত্তরে জোরে বাতাসের সনসন আওয়াজ ছাড়া কিছুই ফেরত পেল না সে। বাইরে রাতের গহন অন্ধকার ভেদ করে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির জাট এসে ভিজিয়ে দিচ্ছে তার চোখ মুখ। হঠাৎ করে মোহিতের দম বন্ধ হয়ে এলো। একটা বর্জ্য মুষ্টি তার গলায় চেপে বসেছে। স্যার জি, क्या हुआ क्या हुआ? টিটু চিৎকার করে উঠে মোহিতকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পরিমুহূর্তেই সেও বাকরুদ্ধ হয়ে গেল। আধার রাতের আগন্তুক তার অন্য হাতটা দিয়ে চেপে ধরেছে টিটুর গলা। তার লম্বা তীক্ষ্ণ নখ বিদীর্ণ করে দিচ্ছে টিটুর গলার সামনা। অমানসিক শক্তি তার শরীরে। দুই শক্ত সামর্থ্য যুবক চটপট করতে করতে এগিয়ে যেতে লাগলো মৃত্যুর দিকে। 14 জুন 2080, রাত প্রায় 12টা। মুখ তুলে একবার উপরের দিকে তাকিয়ে অবস্থাটা বোঝার চেষ্টা করলো কদম। আকাশের অবস্থা ভালো নয়, যেই কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। কয়দিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। এই দুর্যোগ কবে থামবে কে জানে। রাস্তাঘাট স্বাভাবিকভাবেই শুনশান। এই দুর্যোগের মধ্যে বেরিয়ে দুজন পুলিশের অস্বাভাবিক মৃত্যু ঘটায় এই কয়দিন আর পুলিশ পেট্রোলিংও নেই। যদিও ঘটনাটা গোটা শহরে আলোড়ন ফেলে দিয়েছে, তবে কদমের পক্ষে ভালোই হয়েছে। নিশ্চিন্তে কাজ সেরে ফিরতে পারবে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে, তাই বাইকের গতি বাড়াতে পারছে না, না হলে অনেক আগেই গন্তব্যে পৌঁছে যেত। মাঝে মাঝে বিদ্যুতের আলো তলোয়ারে পলার মতো কালো আকাশের বুকে চিরে দিচ্ছে। আচমকা ব্রেক কষতে বাধ্য হলো সে। পিচ্ছিল রাস্তায় পায়ে উল্টে পড়ে যাচ্ছিল। যা হোক করে সামলালো। কোন হে রে, ইস তরহ বিচ সড়ক পে খাড়ে কিউ হে? রেগে উঠে বলল কদম। কিন্তু রাস্তার মাঝে দাঁড়ানো দীর্ঘদেহী লোকটির কোনো ভাবান্তর ঘটল বলে মনে হয় না। হুড লাগানো কালো লং কোট পরা ব্যক্তিটির মুখটা অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। হুডটাও অনেকটাই নামানো। গাড়িটা স্ট্যান্ড করে কদম তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ও জানে না রাত দুপুরে কার সাথে লাগতে এসেছে। কদম কাছে আসতেই আগন্তুক তার মাথার হুডটা খুলে ফেলল। বাইকের হেডলাইটের আলোয় তার মুখের দিকে তাকিয়ে কদমের সারা শরীর দিয়ে আতঙ্কের শীতল স্রোত প্রবাহিত হলো। রক্তশূন্য প্যাকাশে মুখ আর উজ্জ্বল দুটি আঙ্গারের মতো চোখ দেখে কয়েক মুহূর্ত কদম বাকশক্তিহীন হয়ে গেল। তারপর অস্পষ্টে তার মুখ দিয়ে শুধু একটা শব্দই নির্গত হলো, পিটার। তার মন বলে উঠল পালাতে হবে, কিন্তু পালাবার উপক্রম করতেই দুটো হাত তার কানের দুপাশ চেপে ধরল। মুহূর্তের মধ্যে কদমের মুন্ডুটা উড়ে গিয়ে পড়ল তার বাইকের ছিটে, আর মুন্ডুহীন দেহটা দপ করে একটা আওয়াজ করে পড়ে গেল রাস্তার উপর। জমজম করে বৃষ্টি নামলো। বৃষ্টির জলের সাথে কদমের রক্তস্রোত মিলেমিশে হারিয়ে যেতে লাগলো পাহাড়ি পথের বাঁকে। মধ্যরাতের আগন্তুক তার কাজ শেষ করে চলল পরবর্তী শিকারের উদ্দেশ্যে। পাহাড়ের ডাল বেয়ে কিছুটা উঠে গেল জাগিয়া। বড় একটা পাথরের আড়ালে আশ্রয় খুঁজে নিল সে।
রেইনকোট ছুঁয়ে জল ঢুকিয়ে ভিজিয়ে দিচ্ছে তার জামা কাপড়। এই কদিন সে লুকিয়েছিল নিচের একটা পাহাড়ি গ্রামে। শহরে থাকাটা নিরাপদ মনে হয়নি তার। আজ রাতের অন্ধকারে শহরে ফিরে যাবে ঠিক করেছিল, কিন্তু এই বৃষ্টিটা বড় জ্বালাচ্ছে। কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করে পিছন ফিরল জাগিয়া। কোন? আগন্তুক নিরুত্তর। হাতের 5 ছেলের টসটা জ্বালাতেই আলো আর বৃষ্টির খেলার মধ্যে পৈশাচিক চেহারাটা দেখে জাগিয়ার হৃদয়স্পন্দন বন্ধ হবার উপক্রম করলো। গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস ঘন হচ্ছে তার। বেশিক্ষণ কষ্ট অনুভব করতে হলো না তাকে। তীক্ষ্ণ দাঁতের কামড়ে গলার নলিটা দুপাক হয়ে সে সব যন্ত্রণার ঊর্ধ্বে চলে গেল। জাগিয়ার মৃতদেহটা গড়িয়ে পড়ল পাহাড়ে ডাল বেয়ে। 19শে জুন 2080। ঘুমিয়েছিলেন শিরিল ডিসুজা। স্বামী মারা যাবার পর থেকে একাই থাকেন এই ছোট্ট একতলা বাড়িটায়। আগামী বছর হসপিটালের নার্সের চাকরি থেকে অবসর নেওয়ার পর দিল্লিতে ছেলের কাছে চলে যাবেন ঠিক করে রেখেছেন। নিজের পোষ আলিশিয়ান রকির চিৎকারে ঘুম ভেঙে গেল শিরিলের। রকি সারা রাত বাগানে ঘুরে বাড়ি পাহারা দেয়। রকি ক্রমাগত চিৎকার করে চলেছে। শিরিলের মনটা কু ডাকলো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, হয়তো কোনো চোর বাগানে ঢুকেছে, না হলে রকি এরকম করবে না। এমনিতে শিরিল বেশ সাহসী মহিলা। হাতে একটা লাঠি আর ছাতা নিয়ে বেরিয়ে এলেন। বাগানের আলোটা সারা রাতই জ্বলে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হিসেব মতো রকি ওর জন্য বাগানে যে শেডটা করা আছে সেখানে থাকার কথা। রকির চিৎকারটা আচমকা বন্ধ হয়ে গেছে। ওকে আশেপাশে দেখতে পাচ্ছেন না শিরিল। বাগানের ভেজা মাটিতে পূর্ণবয়স্ক মানুষের পায়ের চাপ অনুসরণ করে গোলাপ গাছটার কাছে পৌঁছে শিউরে উঠলেন শিরিল। রকি মাই চাইল্ড! কান্নায় ভেঙে পড়লেন তিনি। তার নিঃসঙ্গ একাকী জীবনের একমাত্র সাথীর রক্তাক্ত মৃত্যু দেহটা কাদার মধ্যে পড়ে আছে। রকি ছিল তার পুত্র সম। অবলা জীবটাকে কে এমন করে মারল? ধর মুন্ড আলাদা হয়ে গেছে রকির। হাঁটু মুড়ে বসে পড়লেন শিরিল। শোকে কাতর শিরিল কয়েক মুহূর্ত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন। স্বস্তি ফিরল তার। ঠিক পিছনেই কারোর অস্তিত্ব অনুভব করে। বাগানেই স্বল্প আলোয় অনুপ্রবেশকারীর চেহারা দেখেই চিৎকার করে উঠলেন শিরিল। কালো লঙ্কট পরিহিত আগন্তুক যে ইহজগতের বাসিন্দা নয় তা আর বলার অপেক্ষা রাখে না। তার বুকে ছোট একটা বুলেটের সাইজের গোল ফুটো। শিরিল কাঁপতে কাঁপতে বাগানের মাটিতে থেবড়ে বসে পড়লেন। তার অন্তিম প্রহরের দিকে যে ঘড়ির কাঁটা চটে চলেছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ধীর পদক্ষেপে এগিয়ে আসছে সে। শিরিল ঈশ্বরের নাম নিয়ে অসহায় আত্মসমর্পণ করলেন মৃত্যুদূতের কাছে। রকি আর তার আশ্রয়দাত্রীর ছিন্ন বিচ্ছিন্ন দেহ দুটির দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি খেলে গেল মধ্যরাতের আগন্তুকের মুখে। 1 জুলাই 2018। রাত 11টা। পাশে শুয়ে থাকা অরিনের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হলো বৃথি। অরিন গভীর ঘুমে আচ্ছন্ন। এক ঘুমে রাত কাবার করেও। খুব সতর্কতার সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়ল বৃথি। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগে নিয়ে বেরিয়ে পড়ল সে। সদর দরজার বাহিরে থেকে তালা লাগিয়ে দিল। সমস্ত কাজ সারল সে নিঃশব্দে। অরিন উঠে পড়লে মুশকিল হয়ে যাবে। তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। বৃষ্টি উপেক্ষা করেই দ্রুত পা চালালো সে। তাড়াতাড়ি পৌঁছতে হবে। সুদীপ অপেক্ষা করছে তার জন্য। অন্যদিকে অরিনও টের পেয়ে পেছনের দরজাটা টেনে দিয়ে প্রায় দৌড়ে রাস্তায় উঠল অরিন। ওই তো সামনেই একটু দূরে বৃথির লাল রঙের রেইনকোটটা দেখা যাচ্ছে। দূরে কোথাও বাজ পড়ল একটা। জলীয় বাষ্পকে সঙ্গী করে পাহাড়ের দিক থেকে ছুটে আসছে হিমেল হাওয়া। এমন দিনে বিছানার নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে কোথায় চলেছে বৃথি? ছুটি নিয়ে কলকাতায় গিয়েছিল ওরা জুন মাসের মাঝামাঝি। সেখানেই প্রথম অরিনের মনে সন্দেহের বীজটা প্রতীত হয়। বৃথির সাথে বিয়ের সময় থেকেই অরিন জানত সুদীপ আর বৃথি খুব ছোটবেলার বন্ধু। খুব ভালো বন্ধুত্ব ওদের মাঝে। অরিন খোলা মনেই নিয়েছিল ওদের সম্পর্কটা। প্রায় 1.5 বছর হতে চলল ওদের বিয়ে হয়েছে। বিয়ের 15 দিনের মধ্যেই অরিন বৃথিকে নিয়ে এখানে ওর কর্মস্থলে চলে এসেছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল।
আর 5টা সদ্য বিবাহিত দম্পতির মতো ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছিল তাদের সম্পর্ক। অরিন তো এবার 2জন থেকে 3জন হবার কথাও ভাবছিল, কিন্তু এবার কলকাতায় যাবার পর থেকেই অরিন বুঝতে পারছিল কোথাও একটা তাদের এই ছন্দময় জীবনের সুর কাটছে। বিথি কিছু গোপন করছে তার কাছ থেকে, পিস করে ফোনে কথা, তার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, জিজ্ঞেস করলে অদ্ভুত সব বাহানা দিচ্ছিল। আর এবারের কলকাতায় যাওয়া তো বিথির জিদেই। 21 তারিখ হসপিটালে নতুন ডাক্তার যোগ দিতেই বিথি কলকাতা যাওয়ার জন্য নাসুরবান্দা হয়ে উঠল। অরিন অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে ডাক্তার যা একদম সদ্য পাশ করা ছেলে, তাকে নিয়ে ডাক্তাররাই হসপিটাল চালাতে খুব অসুবিধার সম্মুখীন হবেন। এখানকার হসপিটালটা তো খুবই ছোট, বেশি স্টাফও নেই। তাছাড়া হসপিটালে বড় ভরসা বর্ষিয়ান সিস্টার সিরিলের আকস্মিক মৃত্যু ঘটল। তারপরও বিথি ওর জিদ থেকে এক চুল নড়ল না। শেষে কান্নাকাটি শুরু করে অরিনকে ছুটি নিতে বাধ্য করল। আজ সকালেই ফিরেছে ওরা। অরিন নিশ্চিত সুদীপও এখানে এসেছে, কারণ বিথির এই আকস্মিক পরিবর্তনের কারণ অনুসন্ধান করতে গিয়ে অরিন আবিষ্কার করে বিথি গোপনে সুদীপের সাথে দেখা করছে। অথচ এর আগেও কলকাতায় গেলে ওরা দুজনে মিলে সুদীপের সাথে দেখা করেছে। সুদীপ ওদের বাড়িতে এসেছে কিংবা বিথির বাপের বাড়িতে সকলে মিলে আড্ডা দিয়েছে। তাহলে এখন এই লুকোচুরি কেন? ওদের ফিরে আসার 2 দিন আগে অরিন খবর পায় সুদীপ কলকাতার বাইরে কোথাও গেছে। অরিন আজ নিশ্চিত হয়ে গেল যে সুদীপ এখানেই এসেছে, কারণ শহরে পরপর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে বিথি এত রাতে গোপনে বাড়ির বাইরে বেরোলো কিসের টানে? অরিনের চোখ দুটো আজকের আবহাওয়ার মতোই ঝাপসা হয়ে এলো। দেখে শুনে বিয়ে হলো, সে বিথিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, কিন্তু বিথি তার ভালোবাসার এই মূল্য দেবে সে স্বপ্নেও ভাবেনি। বিথি চলার গতি বাড়িয়ে দিয়েছে, যেন ভীষণ তারা ওর। অরিনও ওর গতি দ্রুত করল। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে কবরখানার মাঠে ঘোরালে ডোবা জল ছাপিয়ে বিথি এগিয়ে চলল। বুকটা এত জোরে টিপটিপ করছে যে নিজের হৃদয় স্পন্দন নিজেই শুনতে পাচ্ছে। সারি সারি কবরের নিচে ঘুমিয়ে আছে পরপারের যাত্রীরা। বিথির মনে হলো ওরা যেন এক্ষুনি উঠে আসবে। আকাশে মেঘ গুড়গুড় করছে, নিকশ কালো অন্ধকারের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বিথির হঠাৎ করে খুব কান্না পেয়ে গেল। আমি এখানে, সুদীপের কণ্ঠস্বর। হাতের টর্চটা তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই কাছেই সুদীপকে দেখতে পেল। বুকটা একটু হালকা লাগছে বিথির। সুদীপ ওর কাছে এগিয়ে এলো। চল। এগোতে গিয়ে জলের মধ্যে বিথির ভারসাম্য হারিয়ে ফেলতেই সুদীপ ওকে ধরে ফেলল। বাহ 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 বিথি, তুমি পারলে আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করতে? কেন বিথি, কেন করলে? আমার ভালোবাসায় তো কোনো পাক ছিল না। তুমি যদি ওকে ভালোবাসতে তো ওকেই বিয়ে করতে পারতে। অরিন খুব সাবধানে, খুব সন্তর্পণে বিথিকে অনুসরণ করে এখানে পৌঁছে গেছে। বিথি একটুও বুঝতে পারেনি। তুমি এখানে? কাঁপা কাঁপা গলায় বলল বিথি। অরিনকে দেখে তার মুখটা সাদা বিবর্ণ হয়ে গেল। তার চোখে বিস্ময়ের আড়ালের ভয় উকি দিচ্ছে। অরিন্দা, তুমি ভুল বুঝছো আমাদের। সুদীপ বলে ওঠে, আমি তোমার সাথে কথা বলছি না। আই এম টকিং উইথ মাই ওয়াইফ। ফুঁসে ওঠে অরিন। বিথির কানে যেন কিছুই ঢুকছে না। সে এক দৃষ্টিতে অরিনকে দেখছে। দূরে রাস্তার আলোটা ক্রমশ আবছা হয়ে এখানে পড়ছে। সে প্রায় অন্ধকারের মধ্যেও অরিনের মুখটা যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। বিথি হঠাৎ করে অরিনের কাছে ছুটে এসে দুহাতে ওর মুখটা ধরে কেঁদে ফেলল। তুমি এখানে এলে কেন? ও তোমাকে মেরে ফেলবে। সোনা, প্লিজ তুমি বাড়ি যাও, আমি কাজ শেষ করেই আসছি। হতভম্ব অরিন বিথির কথা কিছু বুঝে উঠতে পারছে না। নিজের রেডিয়াম লাগানো ঘড়িতে সময় দেখে উদ্বিগ্ন সুদীপ বলে উঠল, 12টা বাজতে চলল। বিথি, তাড়াতাড়ি চলো। অরিন্দা, তুমি বাড়ি গিয়ে দরজা জানলা সব বন্ধ করে থাকবে, যাও। আমরা ফিরে গিয়ে সব বলবো। প্লিজ অরিন্দা, কথা শোনো। সোনা, প্লিজ তুমি বাড়ি যাও, আমি তোমার কিচ্ছু হতে দেব না। শক্ত করে অরিনকে জড়িয়ে ধরে বলল বিথি।
তাড়াতাড়ি চল বিথি, সময় নেই আর। ওরা চলে যাবার উদ্যোগ করতেই অরিন বিথির হাতটা টেনে ধরল। আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তোমরা? আমাকে খুলে বল সব, না হলে তোমায় আমি কোথাও যেতে দেব না। বললে তো তুমি বিশ্বাস করবে না, অসহায় কণ্ঠে বলে বিথি। না, আমি শুনতে চাই। কে আমাকে মারবে? গ্যাংস্টার পিটার ডিসুজার পিশাচ। আর ইউ মাইন্ড? জানতাম তুমি এটাই বলবে। ভেবে দেখো তো, কারা কারা খুন হয়েছে। ইন্সপেক্টর রাও, যে পিটারকে গুলি করেছিল, টিটো তার সঙ্গেই ছিল। পিটারের দলের বিশ্বাসঘাতক কদম, যে পিটারকে ধরিয়ে দিয়েছিল। পুলিশের সোর্স জাগিয়া, যে পিটারের বিরুদ্ধে ইনফরমেশন জোগাড় করেছিল। সবশেষে শিরিল আন্টি। তুমি বলেছিলে সেই বৃষ্টির রাতে হসপিটালে শুধু তুমি আর শিরিল আন্টি ছিলে যখন গুলিবিদ্ধ পিটারকে আনা হয়। তোমার কাছেই শোনা পিটারের বউ রেবিকার অভিযোগ ছিল পুলিশের নির্দেশে তোমরা পিটারকে না বাঁচিয়ে মেরে ফেলেছ। রেবেকা যে ব্ল্যাক মিউজিক নিয়ে রীতিমতো চর্চা করে সেটা এই শহরের সবাই কম বেশ জানে। প্রতিটা খুন কিভাবে হয়েছে ভেবে দেখো। দে আর ব্রুটালি মার্ডার। শিরিল আন্টির মৃত্যুর খবরটা পাওয়ার পরেই আমি প্রমাদ গণি 5 দিন অন্তর খুনগুলো হচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম এরপর তোমার পালা, তাই জোর করে কলকাতা পালিয়ে গেলাম তোমাকে নিয়ে। তুমি বা তোমার বাবা মা কেউ এসবে বিশ্বাস করো না, ভালোভাবেই জানতাম আমি। তাই আমার একমাত্র ভরসা ছিল সুদীপ। ওদের কথা বলার মাঝে কখন যে ঘড়ির কাঁটা 3টে পরস্পরকে জড়িয়ে ধরে 12টার ঘরে শুয়েছে ওরা খেয়ালই করেনি। কবরস্থানের মাটিতে মৃদু কম্পন্য অনুভব করে ওরা সংস্কৃত হলো। বিথি দেখ! সুদীপের আতঙ্কিত গলা। সুদীপের আঙ্গুলি নির্দেশ অনুসরণ করে ওরা দেখল একটা সমাধির ভিতর থেকে একটা অপতৃপ আওয়াজ ভেসে আসছে। তার পাশে স্কার্ট ব্লাউজ পরিহিত এক মহিলা দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ শুরু করেছেন। সমাধি পলকের লেখাগুলো অন্ধকারে পড়া যাচ্ছে না, না হলে ওরা দেখতে পেত লেখা আছে পিটার ডিসুজা, জন্ম 3 জানুয়ারি 1972, মৃত্যু 4 জুন 2018। সমাধিটা দুপাক হয়ে গেল। ভিতর থেকে ধীরে ধীরে মৃত্যুর ওপার থেকে মাথা তুলে দাঁড়ালো পিটার ডিসুজার কবরস্থ দেহটা। সারা শরীর থেকে কালো কালো পোকা ঝরে পড়েছে। ডক্টর, ইউ আর ফিনিশ। তুমি নিজেই ধরা দিতে চলে এলে। কলকাতা পালিয়ে বাঁচবে ভেবেছিলে? রেবেকার মুখে ক্রোশ হাসি, চোখে প্রতিশোধের আগুন। আরে পালাও! ভীতি চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে রেবিকার হাতের পিস্তল গর্জে উঠল। অরিন হুমড়ি খেয়ে পড়ে গেল কাদা জলের মধ্যে। পায়ে গুলি লেগেছে। ডক্টর, আমি তোমার বউকে গুলিটা করতে পারতাম অনায়াসে। আমি গ্যাংস্টারের বউ, আমার নিশানা অবাত্য। বহু লোককে শুয়েছি আমি, কিন্তু আমি চাই পিটার নিজে তার মৃত্যুর প্রতিশোধ নিক। তুমি অনেক দিন বেশি বেঁচে গেলে। পিটারকে প্রতি রাতে জাগিয়ে তোলার মতো শক্তি আমার নেই, তাই জন্য তুমি এখনো বেঁচে আছো, হিসিয়ে বলল রেবেকা। বিথি, তোমরা পালাও। না, তোমাকে ছেড়ে আমি যাব না। জলের মধ্যে বসেই অরিনকে আঁকড়ে ধরল বিথি। পিশাচরূপী পিটার ওদের একদম কাছাকাছি চলে এসেছে। একটা বিভ্রস পচা গন্ধ ছড়িয়ে গেছে বাতাসে। সুদীপ অরিনকে টেনে হিঁচড়ে দাঁড় করালো, কিন্তু পালাবার পথ বন্ধ। ওদিকে রেবেকা দাঁড়িয়ে আছে উদ্যন্ত পিস্তল হাতে। অরিন আশা ছেড়েই দিয়েছে। আজ এই শয়তানের হাতে তাদের পরাজয় নিশ্চিত। পিটারের সুশালো নখগুলো আস্তে আস্তে বসেছে অরিনের গলায়। বিথির চিৎকার আর রেবেকার অট্টহাসি হিমেল হাওয়ার সাথে মিশে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে পিড়িয়ে পিড়িয়ে আসছে। উপায়ান্তর না দেখে সুদীপ একটা ঘুষি চালালো পিটারের সোয়াল লক্ষ্য করে, কিন্তু বিধাতা বোধহয় আজ অন্য পথ ধরেছেন। পিটার রক্ত চক্ষু মেলে সুদীপকে দেখল। এক অদৃশ্য শক্তি সুদীপকে প্রায় 10 হাত দূরে চিটকে ফেলল। অরিনের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। চোখের সামনে অন্ধকার নামছে। পিটারের আপত্তির চিৎকারে কেঁপে উঠল আকাশ বাতাস। অরিনের গলা ছেড়ে দিয়ে সে টলতে টলতে সরে গেল।
সুদীপ ওর পকেট থেকে একটা শিশি বের করে কি একটা তরল ছুড়ে দিয়েছে পিটারের গায়ে। এই মন্ত্রপদ জলটা 12টা বাজার আগেই পিটারের কবরে চড়ানোর কথা ছিল, কিন্তু ঘটনার ঘটায় বিস্মিত হয়ে পড়েছিল। শয়তান, এভাবে ডক্টরকে বাঁচাবি ভেবেছিস? রেবেকা আবার মন্ত্র উচ্চারণ আরম্ভ করলো। আস্তে আস্তে পিটার আবার পূর্বন্ত অবস্থায় ফিরে এসে পুনরায় ওরিনের উপরে ঝাঁপিয়ে পড়ল। ওরিনের গলা থেকে রক্তের শুরু দ্বারা গড়িয়ে পড়ছে। ক্রমশ তার অন্তিম ক্ষণ ঘনিয়ে আসছে। হারিম করা এক চিৎকার করে ওরিনের গলা ছেড়ে দিয়ে পিটার পিছিয়ে গেল। বাতাস কেটে একটা রূপর চড়িয়ে এসে অমিল বিদ্ধ হয়েছে তার পেটে। পর মুহূর্তেই একটা রূপর বুলেট এসে আঘাত করল তার বুকের বাম দিক, ঠিক যেখানে জীবিত মানুষের হৃৎপিণ্ড থাকে। ফাদার জোসেফ আর ফাদার এন্টু ছুটে এসে ওরিন, বিথি আর সুদীপের হাতের 3টি মন্ত্রপুত কুশ ধরিয়ে দিলেন। নাও ফাদার, ইউ ক্যান ডু ইট, চিৎকার করে উঠল রেবেকা। সে আবার বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার আগেই পিশাচরূপী পিটারের শরীরে আগুন ধরে গেল। পিটারের শরীরে আগুন ধরার সাথে সাথে রেবেকার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে লাগলো। আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, মাটিতে শুয়ে চটপট করতে লাগলো। পিটারের শরীরটা হাওয়ায় অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে রেবেকার জীবন দীপও নিভে গেল। 5 জুলাই 2018। ফাদার জোসেফ ভেজা ছাতাটা বারান্দায় মেলে দিয়ে ভেতরে ঢুকলেন। সোফায় বসা ওরিনের দিকে তাকিয়ে বললেন, ওয়েল মাই বয়, কেমন আছো এখন? ভালো আছি, কাল হসপিটাল থেকে বাড়ি এলাম। জানি আপনাকে আর ফাদার এন্টুকে যে কি বলে ধন্যবাদ দিব। কৃতজ্ঞতা ঝরে পড়ে ওরিনের গলায়। নো মাই বয়, ধন্যবাদ প্রাপ্য তোমার ওয়াইফ আর তোমার ওই বন্ধুটির। বিথির মনেই প্রথম সন্দেহ জাগে যে যারা খুন হচ্ছে তারা সকলেই পিটারের পুলিশের হাতে ধরা পড়া ও তার মৃত্যুর সঙ্গে যুক্ত। আর রেবেকা যে ব্ল্যাক ম্যাজিকের চেষ্টা করে, এটাও তোমাদের কাজের লোকের কাছ থেকে শুনেছিল। 2 4 করে ও আমার কাছে ছুটে যায়। আমরাও একটু খোঁজখবর করে মনে হয় ভীতির আশঙ্কাই সত্যি, কিন্তু এসব বিষয়ে আমার সেরকম জ্ঞান নেই। আমি ওকে ফাদার এন্টুর কথা বলি। এদিকে হিসেব মতো শিরিলের খুন হওয়ার 5 দিন পরেই তোমার পালা। ভীতি বুদ্ধি করে তোমাকে নিয়ে কলকাতা চলে গেল। তুমি তো এসবে বিশ্বাস করতে না, তাই এখানে ফিরতেই। সে কারণে ভীতি সুদীপের সাহায্যে ফাদার এন্টুর সাথে যোগাযোগ করে। সেদিন তুমি ভীতির পিছন পিছন কবরস্থানে পৌঁছে না গেলে এত সমস্যা হতো না। ফাদার এন্টুর দেওয়া মন্ত্রপুত জল পিটারের কবরের উপর যথাসময় ছড়িয়ে দিলে ওর শক্তি কমে যেত। উঠে আসার পরও কাউকে আক্রমণ করার অবস্থায় থাকতো না, আর সহজেই ওকে শেষ করা যেত। এতটা বলে ফাদার থামলেন। ওরিন চুপ করে রইল। এসবের কিছুটা সে বিথির মুখে শুনেছে, আর ততই মর্মে মরে গেছে। বিথি আর সুদীপকে সে কি না বলেছে সেদিন, যদিও ওরা তাকে ক্ষমা করে দিয়েছে, তাও একটা অপরাধবোধ কাজ করছে ওরিনের মধ্যে। কিন্তু ফাদার, রেবেকার কি হলো? খাবারের ট্রে নিয়ে ঢুকতে ঢুকতে বলল বিথি। আমারও একই প্রশ্ন, সুদীপ বলে। মাই চাইল্ড, এখানেই শুভ আর অশুভর পার্থক্য। শুভ শক্তির চর্চায় তোমার ক্ষতি কোনো দিন হবে না, কিন্তু অশুভ শক্তির চর্চায় তোমার নিজেরই ক্ষতি হতে পারে। যেমন হলো রেবেকার। ওর ক্ষমতা যেই ব্যর্থ হলো, অমনি সেই ক্ষমতার বারেই ও নিঃশেষ হয়ে গেল। জানালা দিয়ে রোদ এসে ঘরের মেঝেতে অল্পনা হাঁকছে। দুর্যোগ থেমে পাহাড়ের কোলে আজ নতুন সূর্য। গভীর রাতের আগন্তুকের আতঙ্ক কাটিয়ে শহর আবার প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে। সমাপ্ত। প্রিয় শ্রোতাবিন্দু, আপনাদের কাছে গল্পটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।